সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, শীত আসবে আসবে করে শীত চলে এসেছে এবং শীত যে শুধু চলে এসেছে তা নয়, শৈত্য প্রবাহের একটা প্রচণ্ড প্রকোপ আমরা ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলগুলোতে পাচ্ছি। প্রান্তিক অঞ্চলগুলোতে অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল শীতের আমেজটা, কিন্তু গত 3 দিন ধরে আমাদের যে ক্যাপিটাল সিটি রাজধানী ঢাকাতেই আমরা শীতের এই আমেজটা পাচ্ছি। তার মানে বুঝতে হবে যে যেহেতু ঢাকাতে এই ধরনের শীত আমরা উপভোগ করছি, চারিদিকেই এই শীতটার আমেজটা অনেক বেশি। কিন্তু যখনই এই বিষয়গুলো নিয়ে আসে, সাথে সাথে অনেকগুলো রোগ ব্যাধি নিয়েও কিন্তু আমাদের ডিল করতে হয়। আমাদেরকে সেগুলোকে আসলে কীভাবে করে প্রতিরোধ করতে হবে, কীভাবে করে ট্রিটমেন্ট করতে হবে, এগুলো নিয়ে থাকতে হয়। বিকজ আমাদের দেশের যে পলিউশনটা রয়েছে সেটা এখনও অনেক মাত্রায় রয়ে গেছে। তো শীতটাকে আমরা সবসময় আসলে উপভোগ করতে চাই, কারণ শীতের সময় আসলে অনেক ধরনের আনন্দ বিনোদন এবং সেটার সাথে আমেজ থাকে। তো এটা যাতে পিছিয়ে না পড়ি, এই জায়গাটা থেকে যাতে আমরা আরও এগিয়ে যাই বা আমাদের নিজেদেরকে একটু সুস্থভাবে সুরক্ষিত রাখতে পারি, সেই সার্বিক বিষয়গুলো নিয়ে আসলে আমরা সবসময় কথা বলতে চাই। তো আজকে আমরা স্পেসিফিক্যালি এই শীতের বিষয়গুলোকে রেখেছি, যে শীতে যেই সমস্যাগুলো হয় সেগুলো হলে পরে সাথে সাথে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, কিভাবে আমরা চিকিৎসা ব্যবস্থা নিতে পারি এবং সাথে সাথে যাতে না হয়, আমরা যাতে ভালোভাবে শীতটাকে উদযাপন করতে পারি, সেই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয়টি আমরা রেখেছি শীতকালীন রোগ ব্যাধি প্রতিরোধ ও চিকিৎসা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার রাশেদুল হাসান কনক, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, শীতের যে কোনো ধরনের সমস্যা নিয়ে, ঠান্ডা, কাশি, জ্বর বা শীতকালীন যে ধরনের সমস্যাগুলো কমনলি হয়ে থাকে, নিউমোনিয়া, অ্যাজমা বা সিওপিডি, সব ধরনের বিষয়গুলো নিয়ে আজকে আমরা সার্বিকভাবে আলোচনা করবো। এবং আপনাদের জানার কিছু থাকলে আমাদের উপস্থিত ডক্টরের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি শুরুতেই স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে শুরুতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ মলিক, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা সবসময় শীতের সময়টাতে চেষ্টা করি কি যে এমন বিষয়গুলো নিয়ে তুলে আনার জন্য যাতে পুরো শীতটাতে আসলে মানুষ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিতে পারে এবং সেই সাথে চিকিৎসা বিষয়টিতে তারা আরও বেশি অ্যাওয়ার হয়, আরও বেশি সচেতন হয়। তো যেই শীতটা আসলে গত 3-4 দিন ধরে পড়েছে, সেটা খুব কমই পাওয়া যায় আমাদের শহরগুলোতে। তো সেই জায়গা থেকে যদি একটু বলি যে এই সময়টিতে শীতের কোন কোন সমস্যাগুলো নিয়ে সবচেয়ে বেশি আসছে রোগীরা আপনার কাছে? আসলে শীত তো এনজয় করার মতোই, কারণ এই সময় কাজ করতে কষ্ট কম হয়, ঘাম কম হয়, তারপরে প্রচুর টাটকা সবজি পাওয়া যায়, মজার। তো এর মধ্যে আসলে আমরা তো ডাক্তার, আমরা সেগুলো এনজয় করার পাশাপাশি আমাদের পেশেন্ট দেখতে হয়। তো পেশেন্টরা আসলে সারা বছর যেসব রোগবালাই নিয়ে আসে, শীতকালে আমাদের রোগবালাইয়ের প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়। কিছুটা চেঞ্জের মধ্যে সেটা হচ্ছে একটা খুব কমন সর্দি কাশি নিয়ে আসে। তো এই সর্দি কাশিটা যেমন কমন কোল্ড হতে পারে, ঠিক তেমনি হাঁপানি বা অ্যাজমা নামে অনেক সময় অনেকে চিনে থাকেন, হাঁপানির প্রকোপ বেড়ে যেতে পারে, তার জন্য হতে পারে। তারপরে বুকে ইনফেকশান, যেটাকে আমরা নিউমোনিয়া বলি, বা আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশান, যেখানে টনসিল ইনফেকশান বা সাইনাস ইনফেকশান, এসব ইনফেকশান নিয়েও বেশি আসতে পারে। এছাড়া অনেকে সিওপিডি নামক এক প্রকারের রোগ থাকে, যারা খুব স্মোকার অথবা অনেক সময় লাকড়ির চুলা অনেকদিন রান্নাবান্না করেন বা ফিউমের মধ্যে থাকেন, তাদের এই রোগটা হয়, তাদের একটা প্রকোপ বেড়ে যেতে পারে। এছাড়াও এখন বাংলাদেশে আসলে শীতের জন্য এই রোগগুলোর পাশাপাশি অন্যান্য কিছু রোগ আছে যেটা আসলে আগে শীতকালে আমরা খুব বেশি পেতাম না। তার মধ্যে একটা হচ্ছে যে ভাইরাসজনিত রোগগুলো, যে এখন পর্যন্ত আমরা ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসের ইনফেকশনগুলো প্রচুর পাচ্ছি। সেই সাথে বিভিন্ন প্রকারের ডায়রিয়াও পাওয়া যাচ্ছে, এন্টেরিক ফিভার বা টাইফয়েড জ্বর, সেটা আছে। এছাড়া আরও বিভিন্ন রকমের মধ্যে হচ্ছে যে যারা হচ্ছে ক্রনিক্যালি
লো ব্যাক পেইন বা শরীরে বিভিন্ন ব্যথা ট্যাথা এগুলো কিন্তু বেড়ে যায় এই সময়, মাসলগুলো স্টিফ হয়ে যায়, এই রোগগুলো নিয়ে আসলে বেশি আসতেছে আমাদের কাছে। অনেক ধন্যবাদ স্যার। আমরা একটা কথা বলছিলাম, এইটা নিয়ে একটু শুরুতেই কথাটা বলি, সেটা হচ্ছে যে ভাইরাস জনিত ইনফেকশনগুলো বা ভাইরাস জনিত যে সমস্যাগুলো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টার্ম আমরা শুনছি জিকা ভাইরাস। তো এইটা নিয়ে যদি একটু আমাদের বলেন যে এটা আমাদের দেশে আসলে কবে থেকে এটা মানে আসলো, বা আমরা আসলে কিভাবে এটাকে ডায়াগনোসিস করছি? আসলে জিকা ভাইরাস আমাদের দেশে অনেক দিন ধরেই আছে, সেটা প্রকোপ সবসময় বেশি থাকে না, ডেঙ্গুটা যেরকম অনেক প্রকোপ প্রতি বছরই হচ্ছে। তো জিকা এবং চিকুনগুনিয়া, ডেঙ্গু, এই তিনটা কিন্তু আপনার এডিস মশা দিয়ে ছড়াচ্ছে। এটা ডায়াগনোসিস করা খুব বেশি সহজও না, আবার খুব কঠিনও না, কারণ সিমটমগুলো একদম এই তিনটা জ্বরেরই অলমোস্ট একই রকম। যে প্রথম দিন থেকেই হয়তো অনেক জ্বর থাকবে, 103, 4, 5 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যাচ্ছে, সারা শরীরে ব্যথা, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা, অনেক সময় শরীরে কিছু র্যাশ উঠতে পারে, এবং ঘাড়ের কাছে, গলার কাছে কিছু গ্ল্যান্ড আছে যেটাকে আমরা বলি লিম্ফ নোড, সেই লিম্ফ নোডগুলো ফুলে যেতে পারে। তো এগুলা নিয়ে আসে, যেহেতু সবগুলা ডিজিজের জন্য একই রকম, সো আমরা ডিজিজের প্রকারভেদ চিন্তা করে সিমটম অ্যানালাইসিস করে কিছুটা ক্লিনিক্যালি আমরা চিন্তা করতে পারি। তবে ডেফিনেটলি যদি আমরা এটা পরীক্ষা করে প্রমাণ করতে চাই যে এটা আসলে কোন ভাইরাস, সেটার জন্য কিন্তু আসলে আরটিপিসিআর করলে আমরা একদম কনফার্ম হয়ে যেতে পারি। আরটিপিসিআর যদি করি তাহলে আমরা এটাতে পজিটিভ পাবো, সেটা কি আসলে সবখানে অ্যাভেলেবেল কিনা? এটা আসলে সব জায়গায় অ্যাভেলেবল না একদম, আর এটা করতে হয় হচ্ছে যদি আপনার চিকিৎসক ধারণা করেন যেটা হতে পারে, সেই শুরুতেই প্রথম 3 দিনের মধ্যেই করতে হয়। এটা সরকারিভাবে কিন্তু আমাদের আইইডিসিআরে এই পরীক্ষাটা একসঙ্গে হয়, যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা মাল্টিপ্লেক্স পিসিআর, এটা ফ্রিতেই করা হয়। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত স্যাম্পল নিয়ে সেদিন বিকালবেলায় আমরা রিপোর্ট পেয়ে যাই। এছাড়া কিছু কর্পোরেট হাসপাতালে করা যেতে পারে, কিন্তু ওখানে আসলে খরচ অনেক পড়ে যায়, সেটা আসলে সবাই অ্যাফোর্ড করতে পারে না। সরকারিভাবে আসলে অ্যাভেলেবেল আছে, সরকারিভাবে ইজিলি অ্যাভেলেবল, এবং এটা সবাই করতে পারে। সুতরাং আইডিসিআর থেকে যদি কেউ সরকারিভাবে করতে চায় তাহলে সেটা করতে পারে। এখানে স্যার একটু বলি যে এখানে জ্বরের কোনো প্যাটার্নের কি কোনো ধরনের কোনো পার্থক্য আছে? মানে জিকা ভাইরাসের যে জ্বরটা হয় সেটা কি ডেঙ্গু বা চিকুনগুনিয়ার সাথে, যেটা আপনারা বলছিলেন যে ক্লিনিক্যাল আই দিয়ে কিছুটা আপনারা হয়তো কিছুটা, যেমন চিকুনগুনিয়া হচ্ছে জয়েন্ট পেইনটা খুব বেশি হবে, ডেঙ্গুতে জয়েন্ট পেইন হবে, কিন্তু ডেঙ্গুতে সারা শরীর ব্যথাটা বেশি, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথাটা বেশি, আর জিকাটা হচ্ছে এই দুইটার মাঝামাঝি একটা ইয়ে নিয়ে আসে। ঠিক আছে স্যার, এখান থেকে আমরা একটু আসি যে অনেক সময় দেখা যায় কি যে লম্বা সময় তার ঠান্ডা সর্দি কাশি ছিল, তার কিছুদিন পরেই অনেকের আবার ডায়রিয়ার মতো হয়। তো এই জিনিসটা আসলে শীতকালে কি একটু বেড়ে যায় কিনা, বা এই বিষয়টা আসলে কি আমরা সবসময় কি ধরে নেই কি যে কোল্ড ডায়রিয়া বা এরকম কোনো কিছু কিনা? ওটা হতে পারে, আসলে এগুলো যে কোনো ভাইরাস দিয়ে আসলে এরকম ডায়রিয়া হতে পারে। তবে এই কোল্ড ডায়রিয়ার সাথে আরেকটা যেটা হয় খুব কমনলি, আমরা দেখেন গরমকালে হচ্ছে কি ডায়রিয়া হয় হচ্ছে একটা কারণে, শীতকালে আরেক কারণে। গরমকালে যেরকম ডায়রিয়াগুলো খুব কমনলি হয় যে আমরা খাওয়া যদি বাহিরে রাখি, এটা অল্প সময় খাওয়া নষ্ট হয়ে যেতে পারে, আর শীতকালে তো খাওয়া সহজে নষ্ট হয় না, কিন্তু ঠান্ডা হয়ে যেত। তো ঠান্ডা হয়ে গেলে আমরা কি করি, সেটা গরম করি। এখন দেখা গেল যে গরমটা ঠিক মতো করলাম না, বা একই খাবার বারবার পুনরায় গরম করলাম, বিশেষ করে ফ্রাইড রাইস টাইপের এগুলা বা মাংস, তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাইরাসের স্পোরগুলো যেটা আছে বা টক্সিনগুলো সেটা বেড়ে যায়, সেখান থেকে পরে ডায়রিয়াটা হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ স্যার। এই জায়গা থেকে আসি স্যার, আমরা দেখা যাচ্ছে কি যে শীতে আমরা ধারণা করেই নিই যে আমাদের ঠান্ডা সর্দি কাশি আসলে লেগেই থাকবে, এবং অনেকে দেখা যায় এই যে ঠান্ডা সর্দি কাশি লেগে আছে এটা নিয়ে তারা বাসাতে বসেই নানা ধরনের ট্রিটমেন্ট নিতে থাকে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সবসময় আমরা কথা বলি যে নিউমোনিয়া হয়েছে কিন্তু অনেক দিন ধরে সে বসেছিল, যার কারণে এটা আরও বেশি ছড়িয়ে গিয়েছে। তো এই জায়গাটা থেকে একটু যদি বলার থাকে যে নিউমোনিয়াটা আসলে মানে যে এই সময় অনেক বেশি মাত্রা হয় কিনা, যদি হয় সেটার লক্ষণ উপসর্গগুলো কি দেখলে আমরা মনে করতে পারি যে ডক্টরের কাছে যাওয়া উচিত? আসলে নিউমোনিয়া হলে এটা যারা মোটামুটি কাউকে দেখে অভ্যস্ত, যেমন আমার বাসার মানুষজন যাদেরকে আমি সবসময় দেখি, তা আমাদের তো রোগবালাই হতেই থাকে, যেমন জ্বর তো খুব কমন, যে কোনো ইনফেকশানে জ্বর আসতে পারে। বিশেষ করে ভাইরাল ফিভারগুলো কি প্রথম দিনে হয়তো অনেক বেশি উঠে গেল, 1 দিন 2 দিন থেকে 3 দিন 4 দিন পর থেকে জ্বরটা আস্তে আস্তে নেমে যায় প্যারাসিটামল জাতীয় ওষুধ আর সাথে সিমটোমেটিক কিছু ওষুধ দিয়ে। এখন নিউমোনিয়া বেশিরভাগগুলাই কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে। তো ব্যাকটেরিয়া জনিত যে ইনফেকশনগুলো সেগুলো কিন্তু একদিনে প্রথম দিনেই কিন্তু আপনার খুব হাই রাইজ অফ টেম্পারেচার থাকবে না, উঠবে আস্তে আস্তে, সে বাড়তে থাকবে যত দিন যাবে, যদি চিকিৎসা করা না হয়ে থাকে টেম্পারেচার বাড়তে থাকবে।
আরেকটা আমরা বলি যে টক্সিক লুক, যে চেহারা দেখলে একটা টক্সিসিটি বোঝা যায়, সেটা অভিজ্ঞতা ছাড়া আসলে বোঝা একটু কঠিন। এছাড়া কাশি থাকবে, যদি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের যে মেইন যে ইয়েগুলো আছে ট্রাকিয়া এবং অন্যান্য ব্রাঞ্চগুলো সেটার সাথে কানেক্টেড থাকে, অনেক সময় কফ বের হতে পারে। যদি খুব বেশি ডিপ সিকেট হয় তাহলে কফ নাও বের হতে পারে। তার চেয়ে বড় কথা হচ্ছে বুকে ব্যথা হবে, প্রচণ্ড ব্যথা, যে পেশেন্ট দেখা যাবে যে শ্বাস নিতে গেলেই ব্যথা লাগছে। এবং আরেকটা যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটার আরেকটা ইয়ে হচ্ছে নাম হচ্ছে সুইঙ্গিং রাইজ অফ টেম্পারেচার, যেটা খুব বেশি বেড়ে যাবে কমবে, মানে যেটা খুব তাড়াতাড়ি বেশি জ্বর উঠে যায়, অনেক সময় কাঁপুনি দিয়েও জ্বর আসতে পারে, রাইগর সহ। এখানে স্যার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই জ্বরটা কি স্যার অনেকদিন কন্টিনিউ করবে কিনা, কিংবা নাকি মানে ভাইরাস জ্বরের মতো উঠে আবার 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে? না, এই যদি আমাদের ব্যাকটেরিয়া জনিত যদি নিউমোনিয়া হয় সেটা আসলে কিন্তু ভাইরাস জনিত জ্বরের মতো নিজে নিজে ঠিক হবে না, এবং এটা যত দিন যাবে পেশেন্টের অবস্থা তত খারাপ হতে থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিষয়টা আরেকটু আসবো স্যার, একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, আমি ম্যাক্সওয়েল বলছি ঢাকা থেকে। জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে চিকুনগুনিয়া আসলে কতদিন স্ট্যান্ড করে, আর চিকুনগুনিয়াতে আমাদের এখানে প্রথাগত যে ওষুধগুলো দেয়, আসলে ওষুধ তো না তেমন কিছু দেয় না মনে হয়, দেখলাম সাধারণ কিছু ট্যাবলেট দেওয়া হয় এবং আপনার হাতে স্যালাইন দিচ্ছে কেউ কেউ। বাট আমরা গ্রামীণ ভাবে বা প্রথাগত মানে লোকাল যে ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকি, সাধারণত আমাদের মুরব্বীরা বলে থাকেন যে পেঁপে পাতার রস খাওয়ালে প্ল্যাটিলেট বাড়ে, এবং এখন এই যে পেঁপে পাতার একটা সিরাপও বেরিয়েছে, সেগুলো কি আসলে কার্যকরী হয় কি হয় না? আর একটা বিষয়, আমার যে পেশেন্ট তার এজ 55+, আর তার হাইপারটেনশন আছে, এটার কোনো কি বলে আপনাদের কাছ থেকে কোনো সাজেশন চাচ্ছি আর কি। আচ্ছা দর্শক, আপনার প্রশ্ন মূলত 3টি। এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে চিকুনগুনিয়া কতদিন থাকে বা একটা সিমটমগুলো। আসলে চিকুনগুনিয়া জ্বরটা কিন্তু বেশি দিন থাকে না, অন্যান্য ভাইরাল ফিভারের মতো 5 থেকে 7 দিন সর্বোচ্চ হয়তো। কিন্তু চিকুনগুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার জয়েন্ট পেইন, এবং জয়েন্টগুলো গিরাগুলো ফুলে যেতে পারে, এবং এই ব্যথাটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 3 মাস পর্যন্ত থাকতে পারে, যেটা সাব অ্যাকিউট যেটা। কিন্তু 3 মাসের বেশি হয়ে গেলে সেটা ক্রনিক, এবং ক্রনিকও কিন্তু অনেক পেশেন্টেরই হয়। যেমন আপনার যদি মনে থাকে 2017-18 দিকে কিন্তু এরকম চিকুনগুনিয়ার একটা আউটব্রেক হয়েছিল বাংলাদেশে। তো সেই সময়ের অনেক রোগী কিন্তু এখনও তাদের এই জয়েন্ট পেইন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে সুখের বিষয় হচ্ছে বেশিরভাগ পেশেন্টেরই কিন্তু ভালো হয়ে যায়, এবং এই ক্ষেত্রে আসলে চিকিৎসার মধ্যে ব্যথানাশক ওষুধ, সেটা হচ্ছে চিকিৎসকের পরামর্শে, কারণ ব্যথানাশক ওষুধ আমরা তো বেশি দিন খেতে পারি না, বা এটা দেওয়ার জন্য আমাদের কিডনি, তারপরে লিভার, এগুলো সব কিছু দেখে নিতে হয়। আবার একদম অ্যাকিউট ফিভার যখন জ্বর আসে, তখন আমরা যখন চিকুনগুনিয়া আলাদা করতে পারি না বা ডেঙ্গু থেকে, তখন কিন্তু আমরা ব্যথানাশক কোনো ওষুধও দিতে পারি না। আবার যাদের কিডনির সমস্যা আছে দিতে পারছি না, তো সেই সময় আসলে প্যারাসিটামল জাতীয় ওষুধই আমরা খাওয়াই। অনেক সময় এইসব ক্ষেত্রে ছোটো লো ডোজে আমরা স্টেরয়েডও ইউজ করতে পারি, কিন্তু সেটা হচ্ছে পেশেন্ট থেকে পেশেন্ট ভ্যারি করবে। তো আপনার দ্বিতীয় কোশ্চেন ছিল হচ্ছে যে পেঁপে পাতার রস বা যে পেঁপে পাতার ট্যাবলেট পাওয়া যাচ্ছে সেগুলো আসলে কতটুকু কাজ করে। আসলে দেখেন যে আমাদের এই জ্বর বা এই টাইপের জ্বরগুলো সবগুলোতে প্লাটিলেট কমে যায়। প্লাটিলেট বাড়ানো কিন্তু আমাদের চিকিৎসার মূল উদ্দেশ্য থাকে না। প্লাটিলেট আপনার যেটা কমে যাচ্ছে সেটা কিন্তু অটোমেটিক জ্বরের পরে বেড়ে যাবে। আর এইসব ওষুধের দেখেন কিছু ছোট ছোট স্টাডি আছে বিভিন্ন দেশে, সেটা কিন্তু ডেঙ্গু রিলেটেড চিকিৎসাগুলো নেই। ওসব মানে ওই ইয়েগুলোতে পরীক্ষাগুলোতে দেখা গিয়েছে যে গবেষণাগুলোতে, যে এরা কিছু কিছু ক্ষেত্রে আপনার প্লাটিলেট কাউন্ট বাড়াতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই পেঁপে পাতার রস সরাসরি খেলে, এবং এটার মধ্যে দেখেন আপনার রস মানে প্লাটিলেট বাড়ানোর সাথে সাথে অন্য যে কোনো সিমটম সে কিন্তু তৈরি করতে পারে, কারণ এটা কিন্তু রিফাইন্ড না। আর যে ট্যাবলেটগুলো আছে সেটাও কিন্তু আপনার ওয়াইড স্প্রেড কোনো স্টাডি করা হয়নি যেটা সাইড ইফেক্ট কী হবে। সাময়িকভাবে আপনার প্লাটিলেট বাড়িয়ে কিন্তু কোনো লাভ নেই। আমরা যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে বা এরকম কিছু থাকে, সেই ক্ষেত্রে প্লাটিলেট লাগবে এবং বা ব্লাড লাগবে, সেটা আসলে আপনার চিকিৎসক দেখে বুঝবেন। আর আপনার আরেকজন পেশেন্টের কথা বলেন যে 55 বছরের উপরে, তো এইসব ক্ষেত্রে আসলে যাদের হাইপার টেনশন আছে, আমরা এগুলো বলি কোমরবিড কন্ডিশন, ডায়াবেটিস বা প্রেশার যদি থাকে, তো তাদের ক্ষেত্রে আমাদের যে অ্যাডভাইসগুলো থাকে যে উনি যেহেতু প্রেশার ওষুধ খান,
তো এইসব জ্বরের মধ্যে কিন্তু প্রেশারটা অনেক সময় খুব কমে যায়। সো আপনাকে এই প্রেশারের ওষুধটাকে খুব সাবধানে দিতে হবে, খেয়াল করতে হবে যে প্রেশার ওষুধটা আদৌ দেওয়ার প্রয়োজন আছে কিনা এই সময়, এবং এটা খুব সুন্দর মতো মনিটর করতে হবে কখন দিব বা কখন দিব না। সাধারণত আমরা বলে থাকি যে প্রেশার ওষুধ যদি এই ক্ষেত্রে অনেক সময় বন্ধ করতে হয়, দেখা গেল যে ব্লাড প্রেশার সিস্টোলিক 90, ডায়াস্টোলিক 60-এর নিচে নেমে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে আমরা যখন বন্ধ করে দিই, আবার আমরা কখন শুরু করব? সাধারণত 140-90-এর উপরে যখন আবার প্রেশার ওঠা শুরু করবে, পেশেন্টের যখন ওয়েলবিং চলে আসবে, সেই সময় আসলে আমরা আবার লো ডোজ থেকে আবার শুরু করতে পারি। ধন্যবাদ। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। এই বিষয়টা আসছিলাম স্যার, যে যদি দেখা যায় যে নিউমোনিয়া কথাটিতে ছিলাম, যে লম্বা সময় ধরে জ্বর থাকছে, মানে ভাইরাস জ্বরের মতো, আবার নিজে থেকে ভালো হচ্ছে না এবং সে সাথে পেশেন্টের অবস্থা খারাপ হচ্ছে, তখন আসলে আমাদের নিজে থেকে অনেক সময় দেখা যায় অনেকে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে খাচ্ছেন যত এবং সেটা কন্টিনিউ করছেন না, বিকজ অ্যান্টিবায়োটিকগুলো আসলে অনেক এক্সপেন্সিভ থাকে। তো সেই জায়গা থেকে এই বিষয়টি নিয়ে আসলে আমাদের কোনো সচেতনতামূলক আসলে অ্যান্টিবায়োটিক নিয়ে কিন্তু আমরা ডাক্তার থেকে শুরু করে ফার্মাসিউটিক্যালস রিলেটেড যারা আছি, ফার্মাসিস্ট যারা আছে, তারা কিন্তু সবসময় আমরা কথা বলে আসছি, এবং সেটা আসলে যে যত্রতত্র যাতে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার না করি। কারণ আপনি দেখেন, একটু আগে বললেন যে ভাইরাসজনিত নিউমোনিয়া হতে পারে, তাই না, ব্যাকটেরিয়া যেতে হতে পারে। এখন ভাইরাসজনিত নিউমোনিয়া যদি হয়, তাকে তো আপনার অ্যান্টিবায়োটিক খাওয়াইয়ে লাভ নেই, কারণ অ্যান্টিবায়োটিক খেতে হবে হচ্ছে ব্যাকটেরিয়াকে মারার জন্য। আবার সব অ্যান্টিবায়োটিক কিন্তু শরীরের সব জায়গায় ভালো কাজ করবে না। আমাদের কিছু আছে, যেমন আমি যদি নিউমোনিয়া চিন্তা করি, আমাকে রেসপিরেটরি ট্র্যাক্টে কাজ করে এরকম অ্যান্টিবায়োটিকই চুজ করতে হবে। আবার কোনটা চুজ করব সেটাও ব্যাপার আছে, কারণ হচ্ছে এক এক জায়গায় আমার সেন্সিটিভিটি প্যাটার্ন এক এক রকম। যেমন আমি ঢাকা শহরে হয়তো এক রকমের প্যাটার্ন পাচ্ছি, তার জন্য আমি এক রকমের অ্যান্টিবায়োটিক ইউজ করব। সেটা তো রংপুর বা চিটাগাংয়ে হয়তো আমি সেই প্যাটার্নে নাও পেতে পারি, তখন ওইখানে আমাকে অন্য প্যাটার্নে ইউজ করতে হবে। ঠিক তেমনি শুধু এইটা না, বিভিন্ন হাসপাতালেও কিন্তু সেন্সিটিভিটি প্যাটার্ন এক এক রকম থাকে, কারণ কিছু জীবাণু থাকে দেখা গেলো এই জায়গায় বেশি ওই জায়গায় কম, যে কোনটাতে রেজিস্ট্যান্ট। তা আমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ি যে ফার্মেসিতে যাওয়ার পরে ওরা আসলে হয়তো চিন্তা করে যে ডাক্তারের কাছে গেলে হয়তো অনেকগুলো টেস্ট ধরিয়ে দিবে বা ডাক্তারের ভিজিট দিতে হবে অনেকগুলা, এর থেকে ফার্মেসিওয়ালাকে জিজ্ঞাসা করে ওষুধ খেয়ে ভালো হয়ে যাব। তো ফার্মেসিওয়ালা তো ডাক্তার না, উনি তাহলে কিভাবে জানেন? উনি হয়তো যে ওষুধের গায়ে লেখা আছে বা আমাদের কারো প্রেসক্রিপশন পেয়েছেন, উনি তো দেখছেন যে আমি হয়তো কাশির জন্য এটা দিয়েছি, এখন কোন কাশির জন্য আমি এই ওষুধটা দিলাম সেটা তো সে আসলে অ্যানালাইসিস করেনি, সে এটা দেখে হয়তো দিল। এবং দেওয়ার মধ্যে দুইটা সমস্যা হয়, একটা হচ্ছে সে তো অ্যান্টিবায়োটিকটা প্রপারলি চুজ করতে পারছে না, সেই সাথে সে কিন্তু ডোজ এবং ডিউরেশনকে ঠিক মতো দিচ্ছে না। তো দেখা গেল বেশিরভাগই তো আমাদের ভাইরাল ইনফেকশন হয়, সেটা আপনি অ্যান্টিবায়োটিক না খেলেও ভালো হয়ে যেত। দেখা গেলো ফার্মেসিওয়ালা বলে দিলেন হয়তো 3 দিন বা 4 দিন খাবেন, তারপরে খারাপ হলে দেখা যাবে। তো পেশেন্টটা 2 দিন 3 দিন খাওয়ার পর ভালো হয়ে গেল, কারণ এটা ভাইরাল ছিল। কিন্তু সে কি করলো যে এই অ্যান্টিবায়োটিকটাকে অন্য যে জীবাণুগুলো আছে তার প্রতি কিন্তু এক্সপোজ করে দিল, কিন্তু ফুল ডোজটা কমপ্লিট করলো না। সেই জীবাণুটা যে হয়তো আমাদের প্যাথোজেন হিসেবে কাজ করতে পারে, সেই অ্যান্টিবায়োটিকটাকে চিনে রাখলো, চিনে রেখে পড়লো কি তার প্রতি একটা রেজিস্ট্যান্স তৈরি করে ফেললো। পরবর্তীতে সে যখন অন্য কারো ইনফেকশন করবে তখন কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না। এবং দেখা গেল যে আমাদের আসলে হাতে এখন খুব কম অ্যান্টিবায়োটিক আছে, যে শুরুর দিকে হয়তো আমরা কিছু ওরাল দিতে পারি, কিন্তু এখন প্রচুর পেশেন্ট আছে যাদেরকে আমাদেরকে আইভি মানে শিরাপথে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হচ্ছে, এবং সেগুলো কিন্তু খুব ভালো মতো চিকিৎসা করতে পারছি না আমরা। এবং এটা আসলে আমাদের এবং চিকিৎসাটা আলটিমেটলি দেখা যায় ব্যয়বহুল হয়ে যায়। ব্যয়বহুল তো অবশ্যই, যেমন এখন দেখা যাচ্ছে খুব কমনলি আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো রিজার্ভ অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করতে হচ্ছে, দিনে 3 থেকে 10-15 হাজার পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের পেছনে, এবং এটার কোনো শেষ নাই। অনেক ধন্যবাদ স্যার। আমরা শুরুতে কথা বলছিলাম যে শীতকালে এন্টারিক ফিভারটা অনেক বেশি পাওয়া যায়, অনেক সময় এই টার্মটা অনেক শুনে থাকেন হয়তোবা, কিন্তু আসলে জিনিসটাতে কি হয় বা এন্টারিক ফিভার বিষয়টি কি যদি একটু আমাদের সাথে সাধারণ দর্শকরা এন্টারিক ফিভারকে আসলে টাইফয়েড ফিভার হিসেবে বেশি জানে। আসলে শীতকালে হয় কি আমাদের পানির স্তর তো নিচে নেমে যায়, সেটা সাপ্লাইয়ের পানি দেখা যাচ্ছে যে হয়তো পরিষ্কার হচ্ছে না, বা অনেক সময় আমরা বাইরে খেয়ে হয়তো পানিকে পরিশোধন না করে খেয়ে ফেলছি। তো এগুলার থেকে আসলে টাইফয়েডটা হতে পারে, কারণ টাইফয়েডটা আমরা বলি ফিকোরাল রুট, মানে এটা পায়খানা এবং যখন একসঙ্গে হয়ে যায় সেভাবে ছড়ায়। আর খুব কমনলি আমাদের দেশে ছড়ায় হচ্ছে যে বাজার রাস্তায় যে আমরা চটপটি ফুচকা খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, সেগুলো থেকে আসতেছে, বা স্ট্রিট ফুড, সব স্ট্রিট ফুডে না, এগুলোর মধ্যে মানে যেগুলো আসলে পরিশোধন হচ্ছে না, সরাসরি আমরা পানি খেয়ে ফেলছি, অথবা বাসায় যদি ঠিক মতো পানিটা যদি আমরা ফুটিয়ে না খাই বা ফিল্টার করে না খাই তাতে হতে পারে। তো এন্টারিক ফিভারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে
জ্বরটা তো ভালো হয় না এবং অনেক সময় বুঝতে পারে না, কারণ এখন আমরা সবাই সবসময় বলে থাকি যে ভাইরাল ফিভার তাড়াতাড়ি ভালো হয়ে যায় 3 থেকে 5 দিন বা সর্বোচ্চ 7 দিন। তো টাইফয়েড ফিভার তো একটা ব্যাকটেরিয়াল ফিভার, এটা তো ভালো হবে না চিকিৎসা না করা পর্যন্ত, এবং বিভিন্ন কমপ্লিকেশান হতে পারে। এটা হচ্ছে ওই যেটা বলছিলাম শুরুতে, যে কোনো ব্যাকটেরিয়াল ফিভারে আপনার চেহারার মধ্যে একটা টক্সিক লুক থাকবে এবং জ্বরটা কী হবে আস্তে আস্তে বাড়তে থাকবে। আজকে হয়তো 101, কালকে হয়তো 102, পরশু দিন 103, এরপর দিন 104, মানে স্টেপ ল্যাডার প্যাটার্ন, যে আমরা মই দিয়ে উঠি যেরকম, সেই জ্বরটা এরকম মই দিয়ে ওঠার মতো করে উঠতে থাকে যদি আপনি চিকিৎসা না করেন। এবং দেখা গেল যে ফার্স্ট উইকের মধ্যে যদি আমরা চিকিৎসা শুরু করতে না পারি, সেকেন্ড উইক থেকে কিন্তু এটা বিভিন্ন রকম কমপ্লিকেশান হয়। সেই কমপ্লিকেশানে আপনার পেটের নাড়ির বিভিন্ন জায়গায় ফুটা হয়ে যেতে পারে এবং এনকেফালোপ্যাথি বা এগুলো অন্য কিছুই ডেভেলপ করতে পারে। তো সেক্ষেত্রে আসলে মানে মানে অতি দ্রুত আসলে এটার চিকিৎসার জন্য মানে ডক্টর শরণাপন্ন হওয়া উচিত। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আমরা সবসময় বলি যে ইউরিন ইনফেকশন, অনেকে বলেন যে প্রস্রাব রাস্তায় জ্বালাপোড়া করছে, তো শীতকালে এই জিনিসটা কি বেড়ে যায় কিনা, আর যদি বেড়ে যায় এটার পিছনে কি কোনো কারণ আছে কিনা? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আসলে সারা বছর অলমোস্ট একই রকমই থাকে। তো অনেক সময় শীতকালে খুব একটা বাড়ে না, অনেক সময় বাড়ে এই জন্যে যে শীত তো ঠিক আছে একটু চেপে রাখলাম যে একবারেই যাব, এত ঠান্ডার মধ্যে বের হব না। তো এই জিনিসটাই আসলে অনেকক্ষণ যদি আমরা চেপে রাখতে থাকি আমাদের প্রস্রাবের বেগ, এবং যাদের হচ্ছে সবার তো হবে না, যাদের হচ্ছে প্রি ডিসপোজিং কন্ডিশন থাকে, যে দেখা গেল যে হয়তো এই ট্র্যাক্টে কোনো কনজেনিটাল মানে জন্মগত কোনো সমস্যা আছে বা ডায়াবেটিস আছে, অথবা একটু বয়স্ক নারী পুরুষ, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। এক্ষেত্রে পানি খাওয়ার সাথে কি কোনো সম্পর্ক আছে কিনা? কারণ শীতে দেখা যায় পানিটা একটু কম খাওয়া হয়। পানি আমাদের শরীরে খুব বেশি যে লাগে তা কিন্তু না। আমাদের হচ্ছে সুস্থ থাকার জন্য 1.5 থেকে 2 লিটার পানি খেলেই হয়, যদি না কোনো এক্সট্রিম সিচুয়েশন আমরা পড়ি, যে ডায়রিয়া হলো, পাতলা পায়খানা বা খুব ঘাম হলো, সেই ক্ষেত্রে হয়তো আপনার পানির পরিমাণ বাড়াতে হবে। আর শীতকালে আসলে আমরা পানি কম খাই কারণ আমাদের পানির রিকোয়ারমেন্ট কমে যায়। গরমকালে কিন্তু আপনার ঘামের সাথে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। সো একটু কম খেলে সমস্যা নেই, কিন্তু বেশি কম খেলে সেক্ষেত্রে সমস্যা আছে। মানে অনেকদিন ধরে যদি দেখা যায় যে ওই 1.5 লিটার পানিটা পুরোপুরিভাবে সে ফিল আপ করছে না, মানে লম্বা সময় ধরে মানে কম খেয়ে যাচ্ছে, তখন হয়তো বা দেখা যায় এখান থেকে ইস্যুটা হতে পারে। আমরা কথা বলছিলাম যে নিউমোনিয়া নিয়ে। শীতের এই সময়টাতে সবচেয়ে বেশি মাত্রায় সাফার করে যেসব রোগীরা, যাদের সবসময় দেখা যায় শীতের আগে থেকে অ্যাজমা বা সিওপিডি ধরনের প্রবলেমগুলো আছে। অ্যাজমাটা নিয়ে যদি আজকে একটু বলি, যে অ্যাজমা রোগীদের শীতকালে কি অন্যান্য সমস্যাগুলো বেশি হওয়ার প্রকোপ থাকে কিনা, এবং অনেক সময় দেখা যায় যে একটা হুইজিং এর মতো হয়, এই জিনিসটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেন যে কি টাইপের মানে ইনফেকশনগুলো হয়ে থাকে তাদের। আসলে অ্যাজমা রোগী যারা, তাদের তো হচ্ছে সারা বছরই শ্বাসকষ্ট থাকতে পারে, তবে শীতকালে কিন্তু এটা প্রকোপ বেড়ে যায়, কারণ বেশিরভাগ অ্যাজমা রোগী দেখা যাচ্ছে যে শীতের প্রতি একটা অ্যালার্জি থাকে, আমরা যদি কমনলি বলি। তারপরে শীতকালে হচ্ছে আপনার ধুলাবালি বেশি থাকে। তো এই রোগীগুলো আসলে একদম শীতের শুরুর দিক থেকে হয়তো প্রকোপ বেড়ে যায়, অ্যাজমা সিওপিডি দুটোতেই, এবং প্রচুর শ্বাসকষ্ট হতে থাকে। আসলে যদি সচেতন থাকি তাহলে কিন্তু আমরা একে এড়াতে পারি। বিশেষ করে আমরা যারা অ্যাজমা রোগী তাদের কিন্তু আমরা 2 রকমের ইনহেলার দিয়ে থাকি। ইনহেলার একটি হচ্ছে যে আপনার যখন হচ্ছে তখন নেয়ার জন্য, আর একটা হচ্ছে প্রিভেন্টার, যাতে অ্যাজমাটা নাই আসে। তো এই প্রিভেন্টারটা কিন্তু আসলে আপনার অ্যাজমা সিমটমের সাথে খুব একটা সম্পর্ক নেই, কারণ আপনার যখন অ্যাজমা সিমটম থাকবে না তখনও কিন্তু একে ইউজ করতে হবে। তো আমাদের রোগীরা অনেক সময় বুঝতে পারে না, তারা হয়তো ইউজ করা ছেড়ে দেন, এবং যখন অ্যাকিউটলি অ্যাটাকড হন তখন আবার যখন শুরু করে সেটা কাজ করতে তো সময় লাগে, এটা একটা সমস্যা। আরেকটা ধারণা হচ্ছে যে রোগীদের মধ্যে আমি প্রচুর শিক্ষিত রোগীও পাই, কেউ ইনহেলার নিতে চায় না, সবাই ওষুধ খেতে চায়। কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে ইনহেলার কিন্তু হচ্ছে একদম ইনিশিয়াল চিকিৎসা। এটাতে আপনার যেইটুকু ওষুধ যতটুকু দরকার সেটা সরাসরি আপনার ফুসফুসে প্রবেশ করানো হয়। আর আমি যদি মুখে খেতে চাই, মুখে খাওয়ার যে ওষুধগুলো আছে সেটা কিন্তু ফুসফুসে যাওয়ার আগে আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যাচ্ছে, গিয়ে সেটা সাইড ইফেক্টটা তৈরি করতেছে। তো এই জিনিসটা বোঝানো খুব কঠিন হয়ে যায় অনেক সময়। অনেকে মনে করে যে ইনহেলার মনে হয় শেষ চিকিৎসা, সেটাও না। ইনহেলার হচ্ছে একদম ইনিশিয়াল চিকিৎসা। ইনহেলার দিলে সবচেয়ে কম সাইড ইফেক্ট, সবচেয়ে তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন যদি সঠিকভাবে নিতে পারেন। এবং আরেকটা হচ্ছে যে ইনহেলার থেকে সরাসরি অনেক সময় আমরা নিতে পারি না। আমরা আসলে ইনহেলার অনেক রকমের আছে। একটা হচ্ছে গ্যাসিয়াস, যেটা সহজে সবাই ইনহেলার হিসেবেই চিনে। আর একটা হচ্ছে পাউডার টাইপের যে ক্যাপসুল থাকে, একটা ডিভাইসের মধ্যে সেই ক্যাপসুল ঢুকানোর পর সেটা ভেঙে ওখান থেকে গুঁড়োটা আমরা টেনে নিই। সেটার জন্য আবার একটা রেসপিরেটরি রিজার্ভ ভালো থাকা লাগে। তো দুটোতেই যদি আমরা সঠিকভাবে নিতে পারি খুব কম সময় কিন্তু আমরা রিলিফ পাবো।
মানে সুতরাং যে মুখে খাওয়ার ওষুধ থেকে যে আসলে সে খুব দ্রুত ভালো হয়ে যাবে, ইনহেলারটা নিলে যে মানে সবসময় নিতে হবে বা এটা বাড়তি ঝামেলা, এটা মনে না করে যদি আমরা স্বাস্থ্যগত দিক থেকে চিন্তা করি, ইনহেলারটা আসলে সবসময় ভালো। আমরা স্যার শীতের সুরক্ষার আরো অনেকগুলো বিষয় আছে আমাদের এবং কিছু সাবধানতার বিষয়গুলো আছে যেটা এই শৈত্যপ্রবাহতে হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আরেকটু কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক ও সুধী, আবারও ফিরে এলাম বিরতির পর মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম শীতকালীন সুরক্ষাগুলো নিয়ে। আমরা ঠিক এই পর্যায়ে আসলে কথা বলছিলাম যে অনেকগুলো প্রতিরোধমূলক ব্যবস্থা এই সময় নিতে হবে, কারণ অল্প শীতে আমরা কিছু ধরনের প্রবলেম ফেস করি, কিন্তু অনেক বেশি শীত যখন হয়ে যায় তখন কিছু সাবধানতা অবলম্বনের বিষয়টি থাকে। সেটা হচ্ছে যে স্যার, আমরা এই জায়গাটাতে তাপ পোহানোর একটা ব্যাপার থাকে, এই জায়গাটা থেকে অনেক মানে অ্যাক্সিডেন্ট হয়। জায়গাটাতে কি করা যায় আমরা শুনবো। একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটি নিয়ে এসে আমরা অ্যান্সারটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। মোহাম্মদ জাকির হোসেন দেবগঞ্জ থেকে বলছি। জি জি জাকির সাহেব, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার সমস্যাটা হচ্ছে পেটের সমস্যা, একটু আমসা, আর গ্যাসের সমস্যা আছে, আর প্রেশার, ইদানিং প্রেশার হাই হয়েছে আমার। আচ্ছা স্যারের কোনো প্রশ্ন আছে কিনা দর্শকের? বয়স 50। পেটের সমস্যা কি সব সময় থাকে? জি না, সবসময় না, ওই যে ডাক্তার দেখিয়েছিলাম, ওই আইবিএস, একটু আমসা সবসময় থাকে না, ওই বিকালবেলা একটু গ্যাস বেশি হয়। জি। আর ইদানিং 15-20 দিন থেকে একটু প্রেশার এই 190, 140, 90, 140 এরকম। আপনার বাবা মা কারো কি প্রেশার আছে কিনা? জি। আপনার ফ্যামিলিতে কারো আছে কিনা প্রেশারের সমস্যাটা? আমার আব্বা ছিল, আব্বা তো মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, অনেকদিন বিছানায় ছিল, 9 বছর। জি দর্শক, আমাদের সাথে থাকবেন, আমরা অ্যানসারটি নিচ্ছি। আসলে দেখেন, আপনার যে কয়েকটা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে প্রেশার যেহেতু আপনি ইদানিং বেশি পাচ্ছেন, আমার মনে হয় এটা আপনি একজন চিকিৎসকের সাথে অতি সত্বর যোগাযোগ করে আপনার সব পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে মোস্ট প্রবাবলি প্রেশার ওষুধটা শুরু করতে হবে, যেহেতু আপনার বাবার প্রেশার ছিল এবং প্রেশারের কমপ্লিকেশানেই উনি কিন্তু মারা গিয়েছেন। আর আরেকটি বলুন যে আপনার আইবিএসের জন্য আসলে ভালো কোনো চিকিৎসা নেই। আইবিএস হচ্ছে আপনাকে এটার সাথে মানিয়ে নিয়ে চলা, এবং কিছু কিছু খাবার আছে যেটা আমরা অ্যাভয়েড করি। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি কোন খাবারগুলো খেলে সমস্যা করে, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অনেক সময় আমরা বলে থাকি যে দুধ জাতীয় খাবারে যদি সমস্যা থাকে সেকে একটু অ্যাভয়েড করা, ডাল জাতীয় খাবার, অনেকের রুটি খেলে সমস্যা হয়, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে কোনটা খেলে স্পেসিফিক্যালি আপনার সমস্যা হচ্ছে। আর আরেকটা হচ্ছে আপনি যেটা বলেন গ্যাস হয়ে থাকে, পেট ফেঁপে থাকে। দেখেন, পেট ফেঁপে থাকা মানে কিন্তু গ্যাস যে বা আমরা অ্যাসিডিটি যে ওষুধগুলো খাই সেটা কিন্তু রেগুলার খাওয়া উচিত না, সেটা কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে। এর মধ্যে একটি হচ্ছে যে আপনার পেটের এই সমস্যাগুলো বাড়িয়ে দেবে, পেটের পলিপ হতে পারে, পলিপ থেকে ক্যান্সার পর্যন্ত, কিডনির সমস্যা, আপনার আয়রন কমে যাওয়া, ভিটামিন B12 এরকম অনেক কিছু কমে যাওয়া, ক্যালসিয়াম কমে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু ক্রনিক্যালি যদি আপনি গ্যাসের ওষুধ খান তাহলে হতে পারে। সুতরাং এটা আসলে অ্যাভয়েড করতে হবে। আর আইবিএসের পেশেন্টরা যেটা খুব কমনলি করে, তারা এই যে পেট যদি একটু পায়খানা নরম হয় বা কিছু বা মিউকাস যায় বেশি করে, তারা করে কি মেট্রোনিডাজোল টাইপের ওষুধগুলো খুব কমনলি খেয়ে থাকে 1 দিন 2 দিন 3 দিন ইচ্ছা মতো। সেটা কিন্তু খাওয়া ঠিক না, সেটা আপনি না খেয়ে অন্যভাবে যে আপনার যে চিকিৎসক আছেন ওনার সাথে পরামর্শ করে। এবং এই ক্ষেত্রে আসলে আপনাকে সবার আগে মাথায় নিতে হবে আইবিএস রোগ কখনও 100% ভালো হবে না, আপনাকে এটা কন্ট্রোল, অন্যান্য রোগের মতো এটাকে কন্ট্রোল করে রাখতে হবে, এবং এটা নিয়ে যত বেশি চিন্তা করবেন আপনার সমস্যা তত বেশি বাড়তে থাকবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। স্যার, আমরা এই বার্নের বিষয়টিতে নিয়ে কথা বলবো, তার আগে একটা খুব কমন প্রবলেম শীতকাল শুরু হতে দেখা যায় যারা বাইরে কাজ করেন বা বাইরের এক্সপোজারে বেশি যান তাদের দেখা যায় কানে ব্যথা করে, অনেক সময় দেখা যায় কান ব্যথার পরবর্তীতে গলা ব্যথা করে বা ঢোক গিলতে নিলে একটা ব্যথা করে। এই বিষয়টিতে আসলে কি কোনো ধরনের চিকিৎসা নেওয়া উচিত কিনা, অথবা বাড়িতে কি কোনো ধরনের রেমেডি পাওয়া যাবে কিনা? আসলে কান ব্যথার অনেকগুলো কারণ আছে। কান ব্যথার খুব কমন কারণের মধ্যে একটা হচ্ছে কানে যদি ইনফেকশন হয়। এছাড়া কানে ইনফেকশন ছাড়াও কিন্তু কান ব্যথা হতে পারে, বিশেষ করে যে শীতকালে আমাদের নাক বন্ধ হয়ে থাকে বা টনসিল হয়তো যদি একটু ফুলে থাকে বা কিছু,
আমাদের কানের সাথে কিন্তু গলার একটি সম্পর্ক আছে, হ্যাঁ, এখানে একটা নালী আছে ইউস্টেশন টিউব। সেই টিউবের মুখ যদি বন্ধ থাকে কোনো কারণে, তখন দেখা গেল যে কানের পর্দার দুপাশের প্রেশারটা সমান থাকছে না, এক পাশের প্রেশার বেড়ে যাচ্ছে আর এক পাশের প্রেশার কম থাকছে, তো তখন কিন্তু এরকম কানে ব্যথা করতে পারে। আর বিশেষ করে যাদের হচ্ছে বাইরে থাকলে বা এরকম ক্রনিকেরই সমস্যা থাকে, যে অনেকের সময় দেখা যাচ্ছে যে অ্যালার্জির সমস্যার জন্য নাকের মাসলগুলো মোটা হয়ে যায়, যেটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি, এবং এদের অনেকে থাকে মাউথ ব্রিদার থাকে, যে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিয়ে মুখ হা করে, বিশেষ করে ঘুমের সময়। তো দেখা যাচ্ছে যে আমাদের নাক কিন্তু আল্লাহ বানিয়ে দিয়েছেন এটাকে একটা এয়ার কন্ডিশনার হিসেবে, যে এখানে আপনার ময়লাগুলো আটকিয়ে যাবে, তারপরে বাইরের ঠান্ডা বাতাসটাকে একটু গরম করে দিবে, ময়েস্ট করে দিবে, তারপর আপনার রেসপিরেটরকে যাবে। যদি নাক বন্ধ হয়ে থাকে, আপনি হা করে শ্বাস নেন, দেখেন এয়ার কন্ডিশনিং কিন্তু হচ্ছে না, এবং সরাসরি এটা আমরা গলা দিয়ে তারপর শ্বাসনালীতে যাচ্ছে। তো আমাদের গলায় যে টনসিলগুলো আছে, টনসিল হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাথমিক স্তরের একটি। ও করে কি, যেহেতু আমার একটা এয়ার কন্ডিশনিং হচ্ছে না, জীবাণুগুলো আটকিয়ে যাচ্ছে না, ও তখন এই জীবাণুগুলোকে আটকানোর চেষ্টা করে, অনেক সময় তার টনসিলটা ফুলে থাকতে পারে, কারণ তাকে তখন বেশি বেশি কাজ করতে হয়। এইটা একটা। সো ক্রনিক টনসিলাইটিস যদি হয়ে যায়, সেক্ষেত্রে গলা একটা অস্বস্তি ভাব থাকতে পারে, গলা ব্যথা ভাব থাকতে পারে, এবং কান ব্যথা হতে পারে। আরেকটা হচ্ছে যাদের অ্যাজমা, একটু আগে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, অ্যাজমাতে যদি এই অ্যালার্জির জন্য বা অ্যাজমার কারণে অনেক সময় এই রেসপিরেটরি স্পাজমের জন্য গলা একটা খুশখুশে টাইপের কাশির মতো মনে হয়। তো অনেকে এটা দেখার জন্য বিভিন্ন রকম কাজ করেন, গলা খাকারি দিতে থাকেন, কিন্তু ভালো হয় না। এবং এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কাপ ভেরিয়েন্ট অ্যাজমাতে হয়। সেক্ষেত্রে অ্যাজমার চিকিৎসা না করা পর্যন্ত উনি পুরোপুরি রিলিফ পান না। তো আমরা এখন এটা যদি রিমেডি করতে চাই, হোম রিমেডি আসলে তেমন কিছুই না। এটা হচ্ছে যদি ওরকম কোনো সমস্যা না থাকে, একটু আমরা মধু খেতে পারি, কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করা, আর হচ্ছে যাদের নাকে সমস্যা আছে, যে অ্যালার্জিক রাইনাইটিস, নাক বন্ধ থাকে, তাদের ক্ষেত্রে একটু গরম পানির ভাপ নিতে পারি আমরা। অনেক ধন্যবাদ স্যার। যেই বিষয়টিতে কথা বলতে চাচ্ছিলাম, যে শীতকালে এই দুটি বিষয় খুব দেখা যায়, যে আমরা গোসল করার সময় প্রচণ্ড গরম পানি নিয়ে ঢুকি বাথরুমে, অনেক সময় দেখা যায় গিজার থেকে পানি খুব গরম ইউজ করি, যেহেতু টেম্পারেচারটা অনেক কম থাকে, সো আমরা অনেক বেশি গরম পানিটা ইউজ করার জন্য আসলে প্রস্তুতি নিই। এখান থেকে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এখানে আসলে যদি স্যার আপনার কোনো ধরনের কোনো কিছু শেয়ার করা থাকে আমাদের সাথে। আসলে এই গরম পানি রিলেটেড প্রবলেমগুলো আমাদের বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিট যারা আছে, ওরা শীতকালে প্রচুর এটা মানে তারা এক্সপিরিয়েন্স হয় ওরা আসলে। তো আসলে দেখেন, এখন তো দুইভাবে আসলে আমাদের স্কার ইনজুরি বলে আমরা একে, যে গরম পানি পরে শরীরে পুড়ে যাচ্ছে। একটা হচ্ছে যে এক শহরে যেটা আমাদের খুব সহজে আমরা গিজার ইউজ করি, গিজার থেকে গরম পানি আসবে। এখন গিজার থেকে গরম পানি আসার জন্য লাইন একটা, ঠান্ডা পানি নর্মাল পানির জন্য একটা লাইন। অনেক সময় আমরা মিক্সার ইউজ করি, অত সময় ইউজ করি না। তো এটা করার সময় খুব সাবধানে থাকতে হবে, যে আমরা অলওয়েজ চেষ্টা করব যে গিজার যারা ইউজ করি, ঠান্ডা পানির কল ছেড়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে গরম পানিটা ছেড়ে সেটা অ্যাডজাস্ট করে পুরোপুরি যখন দেখব যে টেম্পারেচার একটা নির্দিষ্ট মাত্রা এসেছে, তারপরে আমরা সেই পানি শরীরে ঢালবো। এইটা একটা। আর যারা হচ্ছে এই গিজার নেয়, এটা শহরে কিছু জায়গা থাকতে পারে বা গ্রামে গঞ্জে অনেক সময় আমরা চুলোতে পানি গরম করি, পানি গরম করে তারপরে সেটা ক্যারি করে নিয়ে বালতিতে নিয়ে তারপরে ঠান্ডা পানির সাথে মিশিয়ে গোসল করি। তো এখানে 2-3টা জায়গায় আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। একটা হচ্ছে চুলার মধ্যে যখন পানি গরম করছি, সেটা নেওয়ার সময় আমাদের শরীরে পড়তে পারে, এইটা একটা। তারপর ক্যারি করার সময় শরীরে পড়তে পারে। আর একটা হচ্ছে যখন বালতিতে ঢালতে যাচ্ছি, এটা খুব সাবধানে আসলে আমরা অনেক সময় বলি যে ওই চুলা থেকে পাতিল নিয়ে সরাসরি বালতিতে গরম পানিকে নিয়ে নেওয়া এবং সেই সাথে একটু ঠান্ডা পানি মিক্স করে নেওয়া সবচেয়ে ভালো। আবার যখন আমি চুলা থেকে পাতিল থেকে বালতিতে ঢালবো, বালতিতে যাতে মগ বা ওই জাতীয় কোনো কিছু না থাকে, দেখা যাবে যে ওখান থেকে ছিটা এসে হাতে বা কোথাও পড়লে রিফ্লেক্সলি আমি হয়তো হাত থেকে ছেড়ে দিলাম, সেই গরম পানিটা শরীরে বিভিন্ন জায়গায় পড়লো। এইটা তো এই যে স্কার ইনজুরি, এটা আসলে এত ডেঞ্জারাস, আপনি হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার হাতে কিন্তু অনেক অপশন আছে এটা থেকে করা যায়। যে প্রথম কথা হচ্ছে ঠান্ডা পানি যতটুকু সম্ভব, অন্য কোনো কিছু ডিমের কুসুম আরও কী কী সব দেয়, আলু দিয়ে থাকে, হ্যাঁ, এগুলা কোনো কিছু না, আপনি সমানে ঠান্ডা পানি দিতে থাকলেন এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবেন, ওখান থেকে সেটা ব্যবস্থা করে ফেলবে। আর যেটা হচ্ছে যে গরম পানি ইউজ করার সময় যে এটা করা, যে ঠান্ডা মানে গরম করার সময় সেটা খেয়াল করে রাখা যে ক্যাপাসিটি কতটুকু আছে সেই অনুযায়ী। আর গোসল করার সময় খেয়াল রাখতে হবে যে অনেক সময় মনে হবে যে একটু গরম পানি তো মনে হয় ভালোই মনে হচ্ছে, আর চোখ বন্ধ করে একটু মুখে সাবান টাবান মেখে ঠিক আছে গরম পানিতে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হয়, কলটা একটু বাড়ায় দেয়। এই কাজটা যাতে আমরা না করি। দেখা যাবে যে
পানি ইয়ে করার সময় একে আমি কন্ট্রোল না করে এত বেশি দিয়ে দিলাম, সেক্ষেত্রে সারা শরীর পড়ে যেতে পারে। তো এখানে আসলে মানে হসপিটালে নেওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের যে মেজারমেন্ট একদম হবে, প্রথম কাজ হচ্ছে যতটুকু ঠান্ডা সম্ভব সেই ঠান্ডা পানি দিয়ে, দরকার যদি ঠান্ডা পানি না থাকে নর্মাল যে পানি আসছে সেটার নিচে তাকে গোসল করানো বা পানি সমানে ঢালা, ফ্লো যে পানিটা আসতেছে সেভাবে ব্যবহার করতে হবে। এটা একটা। আরেকটা হচ্ছে যে মানে এই শৈত্য প্রবাহ যে সময়টা থাকে, দেখা যায় যে আমরা আগুনে তাপ পোহানোর খুব প্রবণতা দেখা যায় গ্রামাঞ্চলে খুবই বেশি, কারণ সেখানে শীতের প্রকোপ বেশি, কিন্তু শহরেও যেহেতু এখন শীতের ওই ধরনের প্রকোপটা আছে, তো এই জায়গা থেকে আসলে আমাদের কতটুকু আসলে মানে সরে আসা উচিত বা আমরা কতটুকু সাবধানতা অবলম্বন করতে পারি? না, গরমে আগুন পোহানো খুব প্রাচীন পদ্ধতি আসলে। তো এটা শহরেও বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আমরা দেখতে পাই, অনেকে করেন। গ্রামেগঞ্জে তো হরহামেশা চুলার পাশে বা আলাদা করে উঠোনে আগুন জ্বালিয়ে। আবার আরেকটা হচ্ছে আমরা নতুন স্টাইল হিসেবে বারবিকিউ পার্টি করি, সেখানেও এরকম আগুন জ্বালাই। তো আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আগুন জ্বালানোর সময় আশেপাশে যাতে দাহ্য পদার্থ না থাকে। দাহ্য পদার্থ মানে শুকনো লতা পাতা থেকে শুরু করে তেল জাতীয় জিনিসপত্র, অথবা আমরা যখন আগুন পোহাবো, এই যে দেখা গেল হাতা, যে শীতের জন্য হয়তো বড় জামা, মেয়েদের জন্য ওড়না, চাদর, বা অনেক সময় ছেলেরাও আমরা চাদর ইউজ করি, অনেকে গামছা, মাফলার, এগুলো বিভিন্ন রকম। এই জিনিসগুলো যাতে আগুন থেকে দূরে থাকে। আর ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে এই তাপ পোহানো না করাই ভালো, কারণ ঘরে হচ্ছে অনেক জিনিস আছে এবং বদ্ধ জায়গায় আমরা কখনো এই তাপ পোহাবো না। কারণ বদ্ধ জায়গায় যদি আমরা আগুন জ্বালাই সেখানে কার্বন মনোক্সাইড তৈরি হতে পারে যদি সঠিক বাতাসের ফ্লো না থাকে। অনেক ধন্যবাদ স্যার। আমরা শুরুতেই একটা কথা বলছিলাম যে শীতের আমেজটা কিন্তু আমাদের সবার জন্যই, অনেকের জন্যই কিন্তু আকাঙ্ক্ষিত। হ্যাঁ, কাজ করতে হয়তো বা যারা বিল্ডিং বা বাড়িতে কাজ করেন না বা অফিসে কাজ করেন না বা ফিল্ডে কাজ করেন, তাদের জন্য হয়তো একটু কষ্ট হয়, কিন্তু সবাই কিন্তু শীতটাকে উপভোগ করেন, কারণ গরমের যে কষ্টটা তার চেয়ে শীতের সময় কাজ করতে সুবিধা হয় বেশি। এই যে শীতটাকে আমরা যাতে আরও একটু ভালোভাবে উপভোগ করতে পারি, সেটার জন্য যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো সার্বিক পরামর্শ থাকে। দর্শকদের উদ্দেশ্যে আসলে সার্বিক পরামর্শ হচ্ছে শীতে প্রচুর শাকসবজি, আমি প্রথম দিকে বললাম, পাওয়া যায়, এগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। তো এখানে হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন মিনারেলসের সাথে, তো এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এটার সাথে পরিমিত পরিমাণ পানি, প্রচুর পরিমাণ খাওয়ার কিছু নেই, কিন্তু পরিমিত পরিমাণ যাতে কম না হয়। আরেকটা হচ্ছে বাইরে যখন বের হব আমরা যাতে সঠিক শীতের পোশাক পরে বের হই। অনেক সময় দেখা গেল স্টাইল করতে গেলাম, ঠিকমতো বের হইতে পারলাম না, বা ওরকম করে শীতে কাঁপতে কাঁপতে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, সেটা যাতে না হয়। আর বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই এই সময় সারা বছরই পরার চেষ্টা করবেন। অন্য সময় না পড়লেও শীতকালে যেহেতু ড্রাই ওয়েদার, ধুলাবালি বাতাসে অনেক বেশি থাকে, আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে জয়েন করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ মলি এবং বাংলা ভিশনকে। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকা অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম শীতের সুরক্ষা নিয়ে। এই জায়গাটিতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আমরা শীতে কিন্তু সবসময় সবাই, গ্রামে হোক বা শহরে হোক, গরম পানিটা ব্যবহার করি যাতে আমাদের কাজকর্মগুলো করতে সুবিধা হয়, বা গোসলের সময়টাতে আমরা গরম পানি ব্যবহার করি। সময়টাতে খেয়াল করতে হবে যদি কোনো কারণে বার্ন বা পুড়ে যাওয়ার বিষয়টি হয়, আমরা হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত ঠান্ডা পানি অথবা নর্মাল যে পানিটা আছে সেই পানিটা ফ্লোতে দিয়ে বা কলের নিচে বা টেপ ছেড়ে দিয়ে বা ফ্লোতে দিয়ে আমরা যাতে ওই জায়গাটিতে কন্টিনিউয়াসলি দিতে থাকি, যাতে করে আমাদের যে বার্নের অতিরিক্ত তীব্রতাটা সেটা কমে আসে। কারণ হসপিটাল আসলে অনেক সময় কাছে থাকে না, যেতেও সময় লেগে যায়, এবং আলু, ডিম বা এই ধরনের জিনিসগুলো আমরা ইউজ না করে শুধুমাত্র পানিটা যদি ইউজ করি, তাহলে আমরা অনেকাংশে কিন্তু আমাদের এই ক্ষতির সম্মুখীন হওয়া থেকে সরে আসতে পারি। এবং শীতকালটা যাতে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি এবং সেই সাথে ভালোভাবে সুরক্ষিত থাকতে পারি, সেই বিষয়গুলোতে যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে আমরা কথা বলেছি, সেগুলো আশা করি আপনারা চেষ্টা করবেন ফলো করার জন্য। এবং যত অ্যান্টিবায়োটিক না খেয়ে যে কোনো ধরনের সমস্যার জন্য ডক্টরের শরণাপন্ন হয়ে তাদের সাজেশনেই যদি আপনারা আপনাদের অ্যান্টিবায়োটিকগুলো নেন, তাহলে আশা করি আমাদের এই শীতকালটা আমরা ভালোভাবে উপভোগ করতে পারবো। দর্শক, আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।